সুপ্রিম কোর্টের এমএলএসএস পদের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বের প্রথম ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। চ্যানেলের ডিসক্রিপশনেও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিন্তু ভিডিও দেখতে পারেন। ভিডিওটি দেখলে আপনাদের ভাইবা প্রস্তুতি সার্থক হবে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা অনেকে আমার কাছ থেকে কমেন্টে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই এমএলএস পদে যে ভাইবা দিয়ে আসছেন তার অভিজ্ঞতা শেয়ার করেন, যাতে আমাদের একটু সুবিধা হয়। তো বারবার সবাইকে বলার তো কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু আমি বিভিন্ন কারণে ব্যস্ত থাকি। আমার টিউশনি থাকে, তাছাড়া ইউটিউবিং করে জানেন, ফ্রিল্যান্সিংও খুব ধরছি। তো এক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি চাচ্ছি সবাইকে যাতে ভিডিওটা দেখলে সবার যাতে উপকার হয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে পোশাক কী পরবেন। ফলে সকালে গিয়েই দেখি যে একজন টাই পরে আসছে, তারপর হচ্ছে আপনার ব্লেজার পরে আসছে, বেশ পরিপাটি হয়ে আসছে। দেখে মনে হচ্ছে বিসিএস ভাইবা। আসলে এই পদের জন্য আমার মনে হয় না যে এতটা পরিপাটি হওয়ার প্রয়োজন আছে। আপনি জাস্ট সুন্দর একটা শার্ট, সাদা শার্ট হইলে ভালো হয়, বা কি হালকা কালারের এক কালারের কোনো শার্ট হলে ভালো হয়, ব্ল্যাক না তাই বলে, কালো পরা যাবে না। আর একটা কালো প্যান্ট বা কালো প্যান্ট পরবেন, অনেকে জিন্স পরে গেছে, এটা কিন্তু বেমানান, ঠিক আছে। কালো প্যান্ট এবং সাদা শার্ট, বেল্টটা যেন সুন্দর হয়, হ্যাঁ, আর জুতো যেন পালিশ করা থাকে, এটা হলেই এনাফ। আর হাতে একটা ঘড়ি পরতে পারেন, ফুল হাতে শার্ট পরে যাইতে, হাত কিন্তু ছেড়ে দেবেন। অনেকে দেখলাম ভাঁজ করেছে, ভাঁজ করা যাবে না। পোশাকের ব্যাপার হচ্ছে এই পর্যন্ত। আর টাই এবং ব্লেজার এটা পরার প্রয়োজন নেই এই পদের জন্য, এমএলএসএস পদের জন্য। এখন এমএলএসএস পদের মানেই হয়তো অনেকে জানে না। এমএলএসএস পদের মানে হচ্ছে মেম্বার অফ লোয়ার সাবঅর্ডিনেট স্টাফ, মানে নিম্ন পদস্থ কর্মচারী। অষ্টম শ্রেণীর সার্টিফিকেটে আবেদন করা হয়েছে। তো এটা মাথায় রেখে আপনার পোশাক পরিষদ পড়া উচিত ছিল। তো আমি এইভাবে গিয়েছি, আমার পোশাক ঠিক ছিল। এবার হচ্ছে কাগজপাতির ব্যাপার। সাধারণত আমরা যারা ভাইবা প্রার্থী থাকি, আমাদের কাগজ হচ্ছে সত্যায়িত কপিটা উপরে দেই, ফটোকপি যেটা, তার নিচে হচ্ছে মূল কপি দেওয়ার নিয়ম, ঠিক আছে, বিভিন্ন ভাইবাতে। কিন্তু এখানে হচ্ছে আপনার ওই ফটোকপিগুলো জমা রাখতেছে ওরা, তাড়াহুড়ো করতে গিয়ে আমার মূল কপি প্রিন্ট মেরে ফেলছে একবার। তারপর আমি বলছি স্যার এটা আমি একটার পর একটা রাখছি আপনার যাচাই করার সুবিধার্থে। তারপর হচ্ছে ওরা কি করছে, আপনার ওই মূল কপিটা আমি ঠিক করে দিলাম, কাগজপাতি এক জায়গায় করলাম। তো আপনারা কি করবেন, এই ভুল করবেন না। আপনারা আর কি ফটোকপিগুলো উপরে রাখুন একের পর এক সিরিয়াল দিয়ে। তো কীভাবে রাখবেন, প্রথমে যদি জিএসসি সার্টিফিকেট থাকে ওইটা রাখেন, আর জিএসসি না রাখলেও হবে, এসএসসিটা রাখেন, তারপর হচ্ছে এইচএসসি, তারপর ইন্টার, ঠিক আছে। এইভাবে অনার্স, ইন্টার পর্যন্ত, তারপর হচ্ছে অনার্স যদি থাকে অনার্স দিতে পারেন। আর মাস্টার্স এই পদে শো না করানোই ভালো। আপনার ভাইভাতে প্রশ্ন ফেস করতে হতে পারে, অনেকের ফেস করেছে, আমি জিজ্ঞাসা করলাম আমার সাথে যারা ভাইভা দিয়েছে, বলতেছিল যে ভাই আপনি আপনি যেহেতু মাস্টার্স পাস, তাহলে এই পদে কেন আপনি আসছেন, আপনি তো ভালো কোনো পোস্টে যেতে পারেন। তো এই প্রশ্নের মুখোমুখি হতে পারে। তো এজন্য অনার্স থাকা ভালো, অনার্স দেওয়া পর্যন্ত ঠিক আছে। ইন্টার দিলেও পারবেন, তবে অনার্স দিলে ভালো হয় মনে হয়। তো এই গেল কথা। আর কাগজপাতি হচ্ছে কি, সত্যায়িত কপিগুলো উপরে রাখবেন, আর আপনার মূল কপিগুলো, হ্যাঁ, মূল সার্টিফিকেটগুলো তার নিচে রাখবেন। কারণ মূল কপিগুলো একটা আলাদা ফাইল করে ওইটা ভাইবা বোর্ডে পাঠাই দেয় একটা সাদা ফোল্ডারের মাধ্যমে। ওইটা আপনার হাতে ধরাই দিবে, ওইটা নিয়ে আপনি ভাইবা বোর্ডে উপস্থিত হবেন। আর ফটোকপিগুলো হচ্ছে আপনার এক জায়গা রাখা হবে আর কি, ওরা জমা রাখবে ওইটা। তো এইগুলো হচ্ছে কথা। আর ভাইবা বোর্ডে প্রবেশ করবেন কীভাবে, তো বিভিন্ন ধরনের ভিডিও থাকে, তাও আমি একটু বলি আপনাদের সবার জন্য। ভাইবা প্রস্তুতি কীভাবে হওয়া উচিত, প্রথমে দরজায় যদি আটকানো থাকে, দরজায় একটা টোকা দেবেন, 3টা বা 2টা। স্যার যদি তাকায় আপনার দিকে, তখন আপনি বলবেন স্যার আমি কি আসতে পারি, বা স্যার আমি কি আসবো, এরকম, হ্যাঁ, বা মে আই কামিন স্যার। এই পদের জন্য ইংলিশে বলার প্রয়োজন নেই, বাংলাই বলবেন, যেহেতু এই পদটা। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে ভিতরে প্রবেশ করেই কি আপনি চলে যাবেন না, অনেকজন চেয়ারের সালামটা কখন দিব, ভিতরে প্রবেশ করে নাকি বাইরে দাঁড়ায় নাকি চেয়ারের কাছে যে? এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি ভিতরে প্রবেশ করেই দাঁড়ায়ে সুন্দর করে সালাম দিবেন, মানে শুদ্ধ উচ্চারণে, আসসালামু আলাইকুম স্যার, শুদ্ধ উচ্চারণে দিতে হবে। তারপর হচ্ছে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে চেয়ারের কাছে বসে পড়বেন না, কিন্তু চেয়ারের কাছে গিয়ে দাঁড়াবেন। দাঁড়ালে পরে তারপর হচ্ছে স্যার আপনাকে বসতে বলবে, আপনি তখন বসবেন। তারপর একটা ধন্যবাদ দিতে পারেন। তারপর হচ্ছে স্যারকে একটা ধন্যবাদ দিতে পারেন আর কি। তারপরে স্যার প্রশ্ন শুরু করবেন, আপনি সুন্দরভাবে বসে থাকবেন, স্যার আপনাকে প্রশ্ন করা শুরু করবে। আমাকেও করেছিল। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন কী ছিল, আপনার নাম কি, কোথা থেকে আসছেন বা কোন জেলা থেকে আসছেন, এরকম প্রশ্ন করেছে আমাকে। তো আমি সুন্দর করে উত্তর দিছি। তারপর বলছে গোপালগঞ্জ কি সদর, আমার বাসা গোপালগঞ্জ।
গোপালগঞ্জ কোথায়? আমি বলছি স্যার গোপালগঞ্জ সদরে। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে গোপালগঞ্জের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন বঙ্গবন্ধু ছাড়া। তবে বঙ্গবন্ধু ছাড়া আমি বলেছি আমাদের বঙ্গবন্ধু ছাড়া একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে, আমি বঙ্গবন্ধুর নাম বলবো না, 2 নম্বরে বলতাম যদি আমাকে না বলতে বলতো এইভাবে। আমি বলেছি হচ্ছে আপনার আমাদের, আপনারা সবাই চিনে থাকবেন হয়তো, বাংলাদেশের মানুষ তাকে চেনে। তিনি একজন ইসলামিক বক্তা এবং ইসলামের মহাসেবক, সমাজ সংস্কারক। কি ওনার নাম? শামসুল হক সাহেব ফরিদপুরি, ওনার নাম বলেছি। তারপর বলেছি আরেকজনের নাম বলুন। তারপর আরেকজনের নাম বলেছি হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য, যার পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জ, তার নাম বলেছি। এই হচ্ছে ভাইবা। তারপর হচ্ছে আপনার জিজ্ঞাসা করলো যে এখানে আপনার কেউ স্থানীয় কেউ আর কি, এখানে জজ গোপালগঞ্জ জেলায় তো অনেকগুলো জজ ছিল, আপনার এখানে কেউ আছে কি না এরকম পরিচিত? তা আমি না বলেছি স্যার আমার এখানে ওইরকম পরিচিত কেউ নেই। তারপরে আমাকে বলতেছে যে আপনি কি শিওর যে গোপালগঞ্জের কেউ নেই? আমি বলছি না, গোপালগঞ্জের কেউ থাকতে পারে স্যার, আমার পরিচিত কেউ নেই। যদি জনপ্রিয় কেউ থাকতো স্যার তাহলে হয়তো বা চিনতাম, সম্ভবত জনপ্রিয় কেউ নেই, বা হাইকোর্টের যে ভালো কোনো জজ নেই এখানে, এরকম কথা হয়েছে। পরে আমাকে বেশ কিছু প্রশ্ন আর করেনি তেমন একটা, মোটামুটি 2-1টা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। আর বেশিরভাগ মানুষকে তার নিজ জেলা সম্পর্কে বলতে বলেছে, নিজ জেলায় স্বনামধন্য কোনো ব্যক্তির নাম, তার জেলা সম্পর্কে বলতে বলেছে। জেলা সম্পর্কে কী কী প্রশ্ন হতে পারে আপনি ChatGPT-তে প্রশ্ন করতে পারেন, আমার জেলা সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে লিখে দেবে ওরা, ঠিক আছে। ChatGPT-কে প্রশ্ন করবেন আমার জেলা সম্পর্কে কী কী প্রশ্ন ভাইভাতে হতে পারে, তাই লিখে দেন, ওরা উত্তর দেবে, এগুলো একটু পড়ে দেখে যেতে পারেন। আমি আর দিলাম না, কারণ এক একজনের জেলা ভিন্ন হতে পারে। তো এই ছিল আজকে ভাইবার অভিজ্ঞতা। আর আসার সময় কিন্তু একটা সালাম দিয়ে আসবেন, এটা কিন্তু ভদ্রতা, অবশ্যই একটা সালাম দিবেন স্যারকে, তাহলে স্যার আপনার প্রতি ইমপ্রেস হবে, বা এটা এই নিয়ম, ঠিক আছে। সালাম দিতে হয় উঠে, সালাম দিয়ে আসতে, দরজা খোলার সময় দ্রুত তাড়াহুড়ো করবেন না, বাইরে এসে গল্প করবেন না, অনেকে বাইরে এসে জিজ্ঞাসা করতে পারে, তো তার মন খারাপ করবেন না। তাকে বলতে পারেন যে ভাই আমার গাড়ি দাঁড়ায় আছে, বা আমি একটু ব্যস্ত আছি, বা 2-1টা প্রশ্ন বলতে পারেন যে ভাই জেলা সম্পর্কে বলেছে, জেলা সম্পর্কে জেনে যান, এটা বলতে পারেন, ঠিক আছে। এতেই হবে, সে খুশি হবেও, কারণ ভাই সবাই জিজ্ঞাসা করে, আপনি এটা বললেন জেলা সম্পর্কে পড়ে যান, যদি জেলা সম্পর্কে ধরে আপনাকে। তো এই ছিল ভাই অভিজ্ঞতা আর আপনাদের দিক নির্দেশনা। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রতিটা পরীক্ষার দিক নির্দেশনামূলক এবং সার্কুলার আমি আমার চ্যানেলে প্রকাশ করি, আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভাই। আর বেল বাটনটি অন করে কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে, এই সাহায্যটুকু করুন। অনেক কষ্ট করে ভিডিও করেছি। আজ আর নয়, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।